নমস্কার, খবর ইন ডেপথের একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আমি ইন্দ্রজিৎ, আপনারা দেখছেন আজ তাক বাংলা লাইভ স্ট্রিম। খুব গুরুত্বপূর্ণ একটি মিটিং আজ কিন্তু হয়ে গেল আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রথমবার সাক্ষাৎ করলেন ভারতীয় হাই কমিশনার, নতুন অ্যাপয়েন্টেড ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গের রাজনীতিতে, ভারতের রাজনীতিতে খুব পরিচিত মুখ, আপনারা সবাই জানেন, প্রাক্তন রেলমন্ত্রীও বটে। কিন্তু এই মুহূর্তে তাকে যে গুরু দায়িত্ব প্রধানমন্ত্রী মোদী দিয়েছেন, সেটা খুব চ্যালেঞ্জিং একটি অ্যাসাইনমেন্ট। তাকে ঢাকায় পাঠানো হয়েছে ভারতীয় নিযুক্ত হাই কমিশনার হিসেবে এমন একটা সময় যখন ভারত এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটা বলা যেতেই পারে একেবারে তলানিতে এসে ঠেকেছে। বিশেষ করে গত 2 বছর প্রফেসর ইউনুসের আমলে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তার সেই সময় সম্পর্কতে যথেষ্ট চির ধরে। তারপর এবছরের গোড়ায় যখন নির্বাচন হয় এবং তারপর তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হন, নবনির্বাচিত সরকারকে বারবার ফিলার পাঠিয়েছে ভারত সরকার। আপনাদের মনে আছে যখন খালেদা জিয়ার মৃত্যু হয়, তারপর কিন্তু ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ছুটে যান এবং তারেক রহমানের সাথে তখন তার সাক্ষাৎ হয়। পরবর্তীকালে নতুন হাই কমিশনার পৌঁছেছেন দীনেশ ত্রিবেদী, তিনি মাত্র 2 মাস হলো সেখানে গিয়ে দায়িত্ব নিয়েছেন এবং এই 2 মাস অন্তরালের পর ফাইনালি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ কিন্তু হলো। খুব গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎ, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে আজকের এই আলোচনা। কি আলোচনা হলো এই বৈঠকে, এই সাক্ষাতের ওপর নির্ভর করছে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক কোন দিকে যাবে। এক, আগামী দিনে সেটা কতটা মসৃণ হবে না হবে না। 2, সেপ্টেম্বর মাসে যে ব্রিক্স সামিট রয়েছে নয়াদিল্লিতে, সেখানে বিমস্টেকের চেয়ার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছে ভারতবর্ষ। কিন্তু এখনো পর্যন্ত অফিশিয়ালি বাংলাদেশের পক্ষ থেকে স্পেসিফাই করা হয়নি তারেক রহমান ভারতবর্ষে আসবেন কিনা। অনেকগুলি বিষয় এর সাথে জড়িত রয়েছে, কারণ এর আগে যিনি বাংলাদেশের নির্বাচনের পর প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়ে প্রথম বিদেশ সফর কিন্তু সবসময় ভারতবর্ষে তিনি আসতেন, এরকম একটা রীতি ছিল। শেখ হাসিনার সময়ও তা হয়েছে, কিন্তু এবার দেখা গেল তারেক রহমান তা করলেন না। তিনি সরাসরি চলে গেলেন বেইজিংয়ে, চায়নায়, এবং গত সপ্তাহে নয়াদিল্লির বুকে শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের, আউস্টেড প্রাইম মিনিস্টার, তিনি যে ইভেন্টটিতে যোগ দিলেন লাইভ এবং পরবর্তীকালে যে একটা প্রেস কনফারেন্সের রূপ নিল, যদিও বলা হয়েছিল প্রথমত যে সেখানে তিনি শুধু একটি বক্তব্য রাখবেন, তার একটি অডিও মেসেজ পড়ে শোনানো হবে, কিন্তু বকলমে যা দাঁড়ালো সেটা হলো এই 2 বছরের অন্তরালের পর প্রথমবার শেখ হাসিনা সরাসরি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে প্রেসের সাথে সাক্ষাৎকার দিলেন এবং সরাসরি প্রশ্ন নিলেন, এবং তার ফলে নতুন করে চির ধরল ভারত এবং বাংলাদেশের সম্পর্কে। যদিও ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে সেই অনুষ্ঠানে তাদের কোনো সম্পর্ক নেই, এটি একটি প্রাইভেট অনুষ্ঠান। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে গত সপ্তাহে খুব চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে একটি বিবৃতি দেওয়া হয়, যে বিবৃতিটি নিয়েও কিন্তু যথেষ্ট চর্চা হয়েছে যে সাধারণত ডিপ্লোম্যাটিক সার্কেলে এই ধরনের বিবৃতি দেওয়া হয় না। বাংলাদেশ যে যথেষ্ট রুষ্ট, তারা সেটাকে প্রকাশ করেছেন এবং অনেকেই মনে করছেন যে বাংলাদেশের ডোমেস্টিক অডিয়েন্সকে কেটার করার জন্য অতটা ওই যে শব্দ চয়ন, সেই শব্দ চয়ন অতটা হার্শ ছিল। কিন্তু প্রশ্ন যেটা, যে শেখ হাসিনা কি ভারত বাংলাদেশের সম্পর্কে চিরকালীন অন্তরা হয়ে থাকবেন? শেখ হাসিনার ইস্যুটাকে সরিয়ে রেখে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? 2, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজ নরেন্দ্র মোদীর দূত হিসাবে দীনেশ ত্রিবেদী যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, তখন তিনি কি বার্তা দিয়ে আসলেন? সেই ঘরে কি মেসেজ নরেন্দ্র মোদীর তরফ থেকে তারেক রহমানকে পৌঁছে দেওয়া হলো? শেখ হাসিনারই বা ভবিষ্যৎ কি হবে? সত্যি কি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? শেখ হাসিনা তো নিজেই বলছেন যে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং এই ডিসেম্বর মাসেই তিনি ফিরে যেতে চান। প্রত্যর্পণ কি হওয়া সম্ভব? এই সব বিষয়ে আমরা আলোচনা করব এবং ঢাকার পার্সপেক্টিভ বাংলাদেশ থেকে বোঝার চেষ্টা করব। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রফেসর পারভেজ আব্বাসি,
তিনি ঢাকা থেকে আমাদের সাথে রয়েছেন, সিজিএস ঢাকার তিনি কর্ণধার, তার সাথেও আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদেরকে একবার শোনাই দীনেশ ত্রিবেদী গুরুত্বপূর্ণ যে সাক্ষাৎকার, তার ছবিও আপনাদেরকে একবার দেখাই। আজ এই 2 মাস পেরিয়ে যাওয়ার পর, তিনি ঢাকায় যাওয়ার পর আজ এই যে সাক্ষাৎকার হলো, এটা খুব খুব গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। দুই দেশের সম্পর্ককে মসৃণ করা, সেটাকে ব্যাক অন ট্র্যাক নিয়ে আসা। দীনেশ ত্রিবেদী কিন্তু খুব পজিটিভ কিছু কথা বলেছেন। আপনাদেরকে দীনেশ ত্রিবেদীর বক্তব্য শোনাবো এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তার বক্তব্য শোনাবো। সবার আগে শুনুন দীনেশ ত্রিবেদী এই মিটিংটি সেরে বেরোবার পর কি জানালেন। আপনার প্রধানমন্ত্রী, আমি গতকালও বলেছিলাম, উনি পাবলিকের মানুষ, আর খুবই ভাল লাগে। আর উই মেট মোর অ্যাজ পাবলিক ফিগার। আই এম নট এ ডিপ্লোম্যাট। তাহলে ইট ওয়াজ লাইক পিপলস রিপ্রেজেন্টেটিভ টু পিপলস রিপ্রেজেন্টেটিভ। আর আমি খুবই আনন্দ যে ওনার সঙ্গে আমার দেখা হলো। আর ফার্স্ট একদম দেখা হওয়ার সাথে সাথে এমনি মনে হয়নি যে প্রথমবার আমি ওনার সঙ্গে দেখা হলো। আর খুবই ভালো, খুবই হাম্বল, অন দ্য গ্রাউন্ড। আলোচনা কি হবে, পিপল টু পিপল, পিপল টু পিপল, খুবই ভালো, খুবই ভালো আলোচনা হলো, খুবই ভালো। উই আর লুকিং ফরওয়ার্ড। আমাদের ইনভিটেশন তো আগে থেকে আছে। সো লাস্ট টাইম অলসো আই মেনশন যে পিপল অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া is looking forward, and we are positive that দুটো লিডার সাথে বসলে, আলোচনা হলে, ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে। ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি নাই। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে ইট বি উইন উইন সিচুয়েশন। আর এইটা আমাদের যা হিস্টোরিক্যাল আছে, ওইটা তো আপনি বদলাতে পারবেন না। আমাদের নেবারহুড তো বদলাতে পারবে না, হিস্ট্রি বদলাতে। আমি সবসময় বলি যে উই ডোন্ট অনলি শেয়ার দ্য বর্ডার, উই শেয়ার ড্রিমস। আমরা তো স্বপ্ন শেয়ার করি, তাই তো। আর আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। ইস্যুসটা শর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট, আমাকে খুবই ভালো লাগবে। ওনার সঙ্গে দেখা হলো, অনারেবল হোম মিনিস্টারের সঙ্গে দেখা হলো প্রথমবার। আই এম গ্রেটফুল ফর বোথ দ্য লিডার্স ফর হ্যাভিং গিভেন মি সাচ এ ভ্যালুয়েবল টাইমস, অ্যান্ড আই উইশ দ্য পিপল অফ বেঙ্গল, বাংলাদেশ and people of India a bright future. ইস্যুস না থাকলে তো ডেমোক্রেসি থাকবে না। ইস্যুস কেন কি, ইস্যুস তো আপনি বাড়িতেও ইস্যু থাকে। আমি যখন বাড়ি যাই, বাড়িতেও ইস্যু থাকে। আর এইটা আছে কোনো ইস্যু এইটা না যা আমরা সলভ করতে পারি। এটা আমি বলতে পারি, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। দুই দেশের ভাইব্রেন্ট ডেমোক্রেসি, আমি সবসময় বলি, একটা গণতন্ত্র দুই দেশে। আর দুই দেশই চায়, লোকেরা, সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ, ইন্ডিয়ার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একই জিনিস চায়, সম্পর্ক ভালো। এটা ন্যাচারাল। আর আমি তো 2 মাস হলো এত রেসপেক্ট পেয়েছি, এত আদর পেয়েছি, এত আপনার প্রীতি, ভালোবাসা পাচ্ছি এখানে। দীনেশ ত্রিবেদীর বক্তব্য আপনাদেরকে শোনালাম আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার পর, এবং তিনি সেটা বলছেন পিপল টু পিপল কন্ট্যাক্ট, সেটার কথা বলছেন। এবং তিনি বলছেন এমন কোনো ইস্যু নেই যেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না। ভারতবর্ষ চাইছে আলোচনা করতে, ভারত সরকার বারবার ফিলার পাঠাচ্ছে তারেক রহমানকে। আবার এমনও একটি শ্রেণী রয়েছে যারা মনে করছেন যে গত সপ্তাহে শেখ হাসিনাকে এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করতে দিয়ে ভারত সরকার একটি ক্যারেট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ নিল কি, অনেকে সেটাও মনে করছেন। সত্যি ঢাকার পার্সপেক্টিভ কি? ঢাকা থেকে আমাদের সাথে রয়েছেন পারভেজ করিম আব্বাসি, এক্সিকিউটিভ ডিরেক্টর, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ইস্ট ওয়েস্ট
ধন্যবাদ। আপনি এটা ডিটেইলড এখানে একটা বিবরণ দিয়েছেন আপনার দর্শকদের জন্য, অফকোর্স ভারতীয় পার্সপেক্টিভ, আর আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই যে বাংলাদেশি পার্সপেক্টিভের জন্য। প্রথমে দুটো সংশোধনী আছে, ছোট করে বলে দিই। একটা হচ্ছে যে আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, যে ওনার ফার্স্ট ভিজিটটা ছিল অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে ভিজিটের পর ওটার দ্বিতীয় ভিজিটটা ছিল হচ্ছে চায়না, মালয়েশিয়া, এবং পরবর্তীকালে চায়না। জি, আচ্ছা। আর দ্বিতীয়টি হচ্ছে যে আমি সিজিএস এক্সিকিউটিভ ডিরেক্টর বাট কর্ণধার নন, ওটার জন্য প্রেসিডেন্ট আছেন এখানে জিল্লুর রহমান। বাট এখন আসল এখানে ন্যারেটিভটাতে যাচ্ছি। বাংলাদেশের পার্সপেক্টিভে দেখুন, আমি বর্তমান সরকার এবং সাধারণ মানুষ কি ভাবছে, এটা হচ্ছে আপনাদের এখানে কথা। ভালো লাগলো এখানে হচ্ছে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর কথাগুলো শুনে। ওনার সাথেও আমি বিভিন্ন প্রোগ্রামে দেখার সৌভাগ্য হয়েছে। অত্যন্ত অমায়িক ভদ্র মানুষ, এবং যেটা এখনকার যে পরিস্থিতি, যে একটা সময়ের দাবি, তো সেরকম উনি একটা ভেটারান ডিপ্লোম্যাট, উনি একটা ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্কে আছেন, আপনাদের পশ্চিমবঙ্গের অত্যন্ত পরিচিত মুখ, এবং অবশ্যই উনি হচ্ছে বাংলা ভাষায় যে ওনার ওখানে পারদর্শিতা আছে, এটা ওনার জন্য একটা সুযোগ এবং ওনার এটা প্লাস। এবং উনি এখানে একজন একটা ডিপ্লোম্যাট, যেভাবে করার কথা, বলার কথা, সেটাই উনি করেছেন। এখন দেখুন, আপনার এখানে প্রথমে আমি এখানে বলতে হবে যে নতুন সরকার যেভাবে এখন আসছিল, নির্বাচিত হয়েছিল, কারণ আমরা দেখেছি যে ভারতীয় মহলে, বিশেষ করে মিডিয়া থেকে কাভারেজে, এবং ভারতের কেন্দ্রীয় সরকারও এখানে হচ্ছে ফিলার্স পাঠানো হয়েছিল, এটা অনস্বীকার্য। এবং আপনি এবার দেখবেন যে এখানে যে বিএনপি যে ইলেকট্রাল ন্যারেটিভটা আছে, ওখানে কিন্তু এখানে মানে অ্যান্টি ইন্ডিয়ান কোনো রেটরিক বা এগুলো কিছু ছিল না। প্র্যাগম্যাটিজমের উপরে, এখানে বাস্তবতার উপরে কথা চাপ ছিল বা এখানে ফোকাস ছিল, এবং এখানে ছিল যে বাংলাদেশ, ওদের পররাষ্ট্র নীতিতে হচ্ছে বিএনপি কথা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। তো আমরা এখন আস্তে আস্তে শুরু করি। এখন সমস্যা হচ্ছে যে আপনি বলছেন যে এখানে অ্যান্টি বাংলাদেশ বা অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স, এখানে একটা ব্যাপার আছে। নিশ্চয়ই প্রত্যেকটি দেশেই থাকে, প্রতিবেশীদের মধ্যে সমস্যা থাকে। আবার ভারতেরও আমরা দেখবো যে আমাদের বর্ডারিং এলাকাগুলো আছে, সেখানে কিন্তু অ্যান্টি বাংলাদেশের পলিটিক্স আছে। প্রথম যে এখানে স্ট্রেসটা পড়লো একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের উপরে, যে ভারতের সাথে সম্পর্ক রিসেট করার সময়, যে পশ্চিমবঙ্গের নির্বাচনের সময়। এবং আপনি নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনের ব্যাপারে আমাদের এখানে বাংলাদেশের, যেহেতু আমরা একই ভাষাভাষী, আমরা এখানে একই ভাষায় আমরা কথা বলি, তো ওখানে একটা আগ্রহ আছে। তো এখানে আমরা দেখলাম যে যখন এখানে বিজেপির যে পশ্চিমবঙ্গের যে এখানে যে নির্বাচনটা করা হলো, তখন হচ্ছে যে বাংলাদেশকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু এখানে আক্রমণ করা হয়েছিল। এবং এই নতুন গভর্নমেন্ট কিন্তু যখন এখানে এজিউম করলো, তারপর থেকে কিন্তু পুশিনের কিন্তু উদ্যোগটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং এখনো কিন্তু ক্রমাগত চলছে, অন এন্ড অফ। এখন এটার জন্য আপনার বিএসএফ এবং বিজিবির কিন্তু বেশ কিছু ফ্ল্যাগ মিটিং হয়েছে, কিন্তু এটার জন্য যেটা হয়েছে যে আমাদের সাধারণ মানুষের মধ্যে এবং জনগণের মধ্যে, এখানে মিডিয়াতে যখন এই খবরগুলো দেখে, তখন ভারতের সাথে সম্পর্কটা এখানে আবার আগের মতো এখানে ওয়ার্কিং একটা রিলেশনশিপ করার জন্য বা স্মুথ রিলেশনশিপ করার জন্য, তখন এটা অন্তরায় হিসেবে দেখা যায়। দ্বিতীয়ত আপনি যদি দেখেন, এখন আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে এখানে যারা এখানে নবনির্বাচিত প্রধানমন্ত্রী, বিশেষত শেখ হাসিনা সরকারের আমলে প্রত্যেকটি এখানে নির্বাচিত হওয়ার পর ভারত হচ্ছে প্রথম দেশটি এখানে সফর করেছেন। এটা একটা রীতি বটে, তাই এটা একটা বাট এটা একটা হার্ড এন্ড ফাস্ট রুলস না, প্রোটোকল, এমন চিরাচরিত অনেক দিন ধরে সেটা চলে আসছে, একদম না হয়ে আসছে। কিন্তু এখানে আপনি দেখুন, এখানে এখানে প্রথম ভিজিট বা দ্বিতীয় ভিজিটের পরে যে ভারতের সাথে ভিজিট হবে না, এমন কিন্তু কথা কিন্তু লেখা নাই রিটেন ইন স্টোন। এবং আপনি যদি দেখেন এখানে, is there an uncertainty, প্রফেসর আব্বাসী, is there an uncertainty, মানে তারেক রহমানও খুব মেপে পা ফেলতে চাইছেন। ভারতে আসা না আসাটা এতটাই রাজনৈতিকভাবে লোডেড একটি প্রশ্ন যে তার উত্তর খুঁজতে খুব সচেতনভাবে অনেকটা ভেবে পা ফেলতে চাইছেন তারেক রহমান। কারণ তিনি আসেন বা না আসেন, তার একটা ডোমেস্টিক অডিয়েন্সের ওপর অনেক বড় তার একটা প্রতিফলন হতে পারে তার বাংলাদেশের রাজনীতিতে। এটা একটা প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, যে হাসিনা ইস্যুটাকে কি সরিয়ে রাখা সম্ভব?
আচ্ছা ঠিক আছে, কারণ যখন ফেব্রুয়ারি মাসে আমি এই আপনাদের নির্বাচন কভার করতে গেছিলাম, মির্জা ফখরুল ইসলাম তিনি সবচেয়ে বরিষ্ঠ নেতা বিএনপি, তাকে যখন আমি প্রশ্নটা করি তিনি কিন্তু বলেছিলেন যে ভারতের সাথে সুসম্পর্ক বিএনপি চায়, কারণ তারা সবে নির্বাচন জিতে এসেছে, ক্ষমতা তখনও তারা আসীন হয় নাই, কিন্তু তারা বলছিলেন যে হাসিনা ইস্যুটাকে সরিয়ে রেখে তারা এগোতে পারবেন। কিন্তু সরকারে আসার পর আদেও কি তারা এই হাসিনা ইস্যুটাকে সরিয়ে রাখতে পারবেন, নাকি এটাই হয়ে যাবে সেন্ট্রাল কোর ইস্যু? জি জি, আমি আপনাকে এখানে হচ্ছে যে আমি খুব সহজভাবে আপনাকে উত্তরগুলো দিচ্ছি। এখানে হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এটা একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, আপনি ঠিকই বলেছেন। তো অবশ্যই ঠিক যেমন ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সাধারণ মানুষের চিন্তা ভাবনা বা সাধারণ মানুষের পালসটা ফিল করতে হয় ওনাকে, এবং হচ্ছে ওটাকে রিফ্লেক্ট করতে হয় পলিসির মধ্যে, ঠিক তেমনি হচ্ছে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা গভর্নমেন্টের একটা প্রাইম মিনিস্টার হিসাবে, দেশের নেতা হিসাবে, এখানে শীর্ষস্থানীয় নেতা হিসাবে উনাকেও এখানে মানুষের একটা এখানে এই পারসেপশনটা এখানে আছে যে এখানে ভারতের সাথে সম্পর্কটা এখানে হচ্ছে যে আস্তে আস্তে এখানে কনফিডেন্স বিল্ডিং মেজার্সটা করতে হবে, ডায়ালগটা ইনিশিয়েট করতে হবে। এবং আপনি যখন এটা বলছেন যে হাসিনার ব্যাপারে কি এটা অন্তরায় হয়ে যাবে নাকি, এখানে 2 থেকে 3টি ইস্যু আছে যেটা বাংলাদেশ থেকে এটা ফ্ল্যাগ করা হয়েছে এবং বেশ আপনি হয়তো বাংলাদেশি মিডিয়াতে দেখেছেন। প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা হচ্ছে এখানে ভারতীয় এখানে পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন, ভালো কথা। এখন ওনার জন্য এক্সট্রাডিশনের রিকোয়েস্ট এখানে পাঠানো হয়েছে, ভারত তার এখানে আইন অনুযায়ী চলবে। কিন্তু আমাদের এখানে যেখানে আদালতে যেখানে আছে সেখানে হচ্ছে ওনার এখানে বেশ কিছু গুরুতর অভিযোগ হয়েছে এবং কিছু কিছু এখানে মামলায় ওনার এখানে রায়ও বের হয়েছে, এবং তার সাথে সাথে ওনার শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দ এখন ভারতে আছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি জি। এখন হচ্ছে আপনি এবং আমাদের এখনো কিন্তু মাত্র 2 বছর হচ্ছে জুলাই থেকে অগস্টে এখানে হচ্ছে যে ছাত্র জনতার যে এখানে উত্থান এবং ইউএন রিপোর্ট অনুযায়ী 1400 এখানে হচ্ছে অধিক এখানে হচ্ছে নিহত হয়েছে। এটা আমি ইউএন এর আমি ইনভেস্টিগেশন হিসেবে কোট করছি। এখন আপনি ব্লেম গেম যেখানে যান এটা পরের হিসাব, ভারতীয় কনস্টিটিউশন অনুযায়ী ভারতীয় আইন অনুযায়ী যাবে। কিন্তু আপনি দেখুন শেখ হাসিনা কিন্তু তখন কিন্তু বেশ সেখানে নীরব ছিলেন। ভারতে কিন্তু আরো দুটো কিন্তু নোটেবল কেস আছে ফর পলিটিক্যাল অ্যাসাইলাম, একটা হচ্ছে দালাই লামা সবার শ্রদ্ধেয়, এবং হচ্ছে যে নাজিবুল্লাহ যিনি আছেন যে প্রাক্তন এখানে আফগানিস্তানের স্ট্রংম্যান এবং প্রেসিডেন্ট, উনার পরিবারও কিন্তু ভারতে পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন। কিন্তু আমরা জানি যে দালাই লামার এখানে কিন্তু উনি চীনের বিপরীতে কিন্তু কোনো বক্তব্য কিন্তু ভারতে মাটি থেকে দেন না, কেন ভারত এবং চীনের মধ্যে কিন্তু $157 বিলিয়ন ব্যবসা বাণিজ্য আছে। এবং এখন তালেবানের সাথে কিন্তু আফগানিস্তান তালেবানের সাথে ভারত সরকারের কিন্তু সুসম্পর্ক হচ্ছে, কেন পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ, এটা ঠিক আছে, এটা ভারতের এখানে পররাষ্ট্র নীতির ব্যাপারে। কিন্তু নাজিবুল্লাহর পরিবার কিন্তু তালেবানের ব্যাপারে বা দালাই লামা কিন্তু এখানে হচ্ছে আপনার চীনের ব্যাপারে কিন্তু ভারতের মাটি থেকে কোনো বক্তব্য দেন না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি 2018 সালে আপনাকে আমি বলছি যেগুলো এখানে হচ্ছে আমাদের পার্সপেক্টিভ থেকে, যে এখানে বিএনপির যখন খালেদা জিয়ার যখন মামলা চলছিল, তো ব্রিটিশ সেখানে নাম করা একজন লয়ার লর্ড কার্লাইল উনি আসছিলেন হচ্ছে এখানে শেখ হাসিনা এখানে শেখ হাসিনা আমলে যেখানে খালেদা জিয়া নিয়ে মামলা করা হয়েছিল, ওনার খালেদা জিয়ার হয়ে উনি প্রতিনিধিত্ব করতে আসছিলেন। তো ওনাকে ঢাকায় ঢুকতে দেওয়া হয় নাই, তো উনি দিল্লিতে একটা প্রেস কনফারেন্স করতে চেয়েছিলেন, ওনাকে কিন্তু করতে দেওয়া হয় নাই। আমি কিন্তু আপনাকে কনটেক্সটটা বলছি। এবং আপনি যেটা আরেকটা কথা বললেন আপনার এখানে যে ক্যারেট এন্ড স্টিক পলিসি, এখন এটাও কিন্তু এখানে ইন সার্টেন কেসেস কিন্তু ইট ক্যান ব্যাকফায়ার। অবশ্যই এখানে শেখ হাসিনার ব্যাপারে এখানে আমাদের সাধারণ মানুষের এখানে সেন্টিমেন্টটা এখানে ইনার ফেভারে নাই, এটা হচ্ছে। এবং আপনাকে এটা মানতে হবে যে এটা হচ্ছে গ্রাউন্ড এখানে রিয়ালিটি, যে আপনার 2014, 2019 এবং 2024 এখানে ভোটার বি নির্বাচন হয়েছে, তার সাথে হচ্ছে সীমাহীন দুর্নীতি যার অনেক অংশে হচ্ছে শেখ হাসিনা ক্রোনিজের সাথে আছে। সুতরাং অ্যাক্রস দ্য ডিভাইড কিন্তু এখানে হচ্ছে আওয়ামী লীগের অন্তত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের এখানে হচ্ছে যে বিচারাধীন এখানে করার জন্য বা বিচারের প্রক্রিয়া আনার জন্য এখানে একটা বাংলাদেশে একটা ফোকাস আছে। কিন্তু এর মধ্যে কিন্তু আমাকে বলতে হবে যে ঠিকই বলেছেন ভারতীয় হাই কমিশনার যে আমাদের নেইবার কিন্তু ভারত 71 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে যথেষ্ট এখানে আমাদের সহায়তা করেছে, কৃতজ্ঞতার সাথে মনে রাখি। এবং আপনি তার সাথে মনে করবেন যে ভারত হচ্ছে আমাদের দ্বিতীয় বৃহত্তম আমদানি এখানে হচ্ছে পার্টনার। সো আমাদের $13 বিলিয়ন মতো ট্রেড আছে ভারতের সাথে, এবং $11.5 বিলিয়ন মতো শুধু হচ্ছে ভারত থেকে আমদানি করি। 2023 সাল যেটা পুরো একটা বছর
বছর ছিল, তারপর 2024 সাল থেকে একদম, এই রিয়ালিটিগুলো এগুলো বাস্তব, এই রিয়ালিটিগুলোকে তো সরিয়ে রাখা যাবে না, এটা বাস্তব। ইউ ক্যানট চুজ ইউর নেবার, মানে প্রতিবেশী দেশ, প্রতিবেশীকে তো চুজ করা যায় না, এটা হিস্টোরিক্যাল রিয়ালিটি, এটার সাথেই থাকতে হবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে খুব প্র্যাগম্যাটিক দ্বিপাক্ষিক পলিসি, ডিপ্লোম্যাটিক পলিসি হবে কিনা বাইল্যাটারাল টাইজকে আবার নতুন করে রিস্ট্রাকচার করে রিসেট করার ক্ষেত্রে, সেই প্রশ্নটাই থেকে যায় দু তরফ থেকেই, ভারতের তরফ থেকেও এবং বাংলাদেশের দুই তরফ থেকে। এবং দেখুন, এটা হোয়াট হেল্পস, যদি আপনি যদি মনে করেন ইন্দো বাংলাদেশ রিলেশনটাকে আপনি আরো একটা টেকসই এখানে একটা ফাউন্ডেশন দিতে চান, তাহলে অবশ্যই এখানে হচ্ছে যে শেখ হাসিনার যে এখানে হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্স এর নিয়ে যেখানে নানান ধরনের বয়ানবাজি আছে, এটা বন্ধ হতে হবে। আমাদের এখানে সরকার থেকে ক্লিয়ারলি এটা কমিউনিকেট করা হচ্ছে। প্রফেসর আব্বাসি, আপনাকে একটু আমি থামাচ্ছি, আমরা দীনেশ ত্রিবেদীর বক্তব্য দর্শকদেরকে শোনালাম, একটু বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি এই মিটিং থেকে বেরিয়ে এসে কি বলেছেন, কারণ তিনিও ছিলেন, তিনি একজন খুব গুরুত্বপূর্ণ অংশ এই মিটিংটির। গতকাল ডক্টর রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর একান্তে সাক্ষাৎ হয় ওয়ান অন ওয়ান, এবং তারপর আজকে প্রধানমন্ত্রীর সাথে যেই মিটিংটি হয় সেখানেও ডক্টর রহমান ছিলেন। কি জানিয়েছেন মিটিং থেকে বেরিয়ে এসে, শোনাবো। প্রথম কথা হচ্ছে, আমি গণক না, সুতরাং বলতে পারবো না কোন দিন এটা হচ্ছে, যে প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি। 5 আগস্টের ব্যাপারে আমাদের যে পজিশন আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি, এবং সেটা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। সেটা আমাকে গতকালকেও তারা জানিয়েছেন, আজকেও তারা প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানিয়েছেন। হাইকমিশনার মাননীয় প্রধানমন্ত্রীকে গত সপ্তাহগুলোতে বাংলাদেশে তার অভিজ্ঞতা সেটা তুলে ধরেছেন। তিনি বাংলাদেশে এসে অত্যন্ত আনন্দিত, সে কথা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া সংক্ষেপে কিছু বিষয় এসছে। দণ্ডপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে, এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। এছাড়া শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সব কিছু তাদের দিয়েছে। এই বিষয়টা এসছে আমাদের জন্য, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয়, এবং আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এনেবলিং এনভায়রনমেন্ট দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। মোটা থেকে এগুলো খুব সংক্ষেপে আমরা বলেছি। এগুলো তো প্রধানমন্ত্রীর পর্যায়ে আলোচনার নয়, এগুলো আমি গতকালকে তার সঙ্গে গতকালকে আমার সঙ্গে তার বিষয়ে আলাপ করেছি। 5 আগস্টের ব্যাপারে আমাদের যে পজিশন আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি, এবং সেটা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন ভারত। শুনলেন আপনারা। আমি সরাসরি আরেকবার ঢাকায় চলে যাই। প্রফেসর আব্বাসি, এই যে বক্তব্য, এবং যখন বাংলাদেশের বিদেশমন্ত্রী ব্রিফ করছেন, তখনও একেবারে শুরুতেই ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্কের কথা তো হচ্ছেই, সবাই চাইছেন, সবাই সেই কথাটা বলছেন বটে, কিন্তু সবার আগেই শেখ হাসিনার ইস্যু আসছে, তার সঙ্গে সঙ্গে হাদি হত্যাকাণ্ডের ইস্যুটাও চলে আসছে। কোথাও গিয়ে এই ইস্যুগুলো কিন্তু একেবারে যেটাকে বলা যায় টু অ্যাড্রেস দি এলিফেন্ট ইন দ্য রুম। আমার প্রশ্ন আবারও, এই ইস্যুগুলি কি অন্তরায় থাকবে দুটো দেশের সম্পর্কের মধ্যে? এই ইস্যুগুলিকে সরিয়ে রেখে কি এগোনো সম্ভব, নাকি বাংলাদেশ মনে করে যে এই ইস্যুগুলি যতক্ষণ না অ্যাড্রেস করা হচ্ছে ততক্ষণ বাকি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়?
দেখুন, এটা হচ্ছে, আমি আপনাকে আবারও বলছি যে এটা হচ্ছে ইটস ইন্ডিকেটিভ অফ ট্রাস্ট ডেফিসিট। এতকাল ধরে এখানে আপনি যদি আওয়ামী লীগ বাদে অন্যান্য দল যদি করা হয়, এটা এখনো এখানে একটা পারসেপশন আছে দিল্লি থেকে হচ্ছে যে ফেভারিট পার্টনার হচ্ছে আওয়ামী লীগ। সো মানে এখন এটা সত্য না মিথ্যা, এটা হচ্ছে যে দুই দেশের মধ্যে এখানে ওয়ার্কআউট করে এটা বুঝতে হবে, এখানে দুইটো ভিন্ন সরকারের মধ্যে এখানে কাজ করতে হবে। সো দিল্লিতে এখানে একটা রিয়েলাইজেশন নিশ্চয়ই আসছে যে যেহেতু দিল্লি মানে ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, তো ওরা তো ডেমোক্রেটিক প্রসেসটাকে এখানে সাপোর্ট করবে। এবং যেহেতু ভারত এবং বাংলাদেশের হচ্ছে যে কমন পয়েন্টস অফ কনভার্জেন্স বা ইন্টারেস্ট অনেক বেশি, তাহলে দে উইড ওয়ার্ক অন দিস। কিন্তু হ্যাঁ, ঠিক যেমন ভারতের কিছু সেন্সিটিভিটি আছে বাংলাদেশে, এখানে বাংলাদেশকে ওরা কনভে করে তাদের ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে, তাদের স্ট্র্যাটেজিক সিকিউরিটির ব্যাপারে, তো আমাদের রাজনৈতিক স্থিতিশীলতার ব্যাপারে, আমাদের গণতন্ত্রকে হচ্ছে কি এখানে টেকসই করার জন্য আমাদেরও কিছু ইন্টারেস্ট আছে। এবং অফকোর্স এখানে হচ্ছে শেখ হাসিনার ব্যাপারে হচ্ছে যে বিএনপি গভর্নমেন্ট এটাকে উঠাবে, কারণ এটা হচ্ছে সাধারণ মানুষের প্রত্যাশা একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের কাছ থেকে। এখন এটা হচ্ছে যে এটা অলসো লাইজ হচ্ছে অন দিল্লি, হচ্ছে যে এখানে যে ওয়ার্ডস ভেরি দ্য ওয়ার্ডস আর ইনকারেজিং, বাট সিরিজ অফ এখানে কনফিডেন্স বিল্ডিং মেজার্স হবে। অবশ্যই তার সাথে সাথে আমাদের আরো অন্যান্য কাজ আছে। আমাদের এই গঙ্গা চুক্তি এখানে নবায়নের ব্যাপারে এখানে একটা বড় একটা সামনে এখানে একটা এক্সারসাইজ আছে সামনে, তো এখানে কি হবে এটার জন্য আমাদের এখানে আছে। তিস্তার ব্যাপারে এখানে আমাদের পানির যেখানে ন্যায্য হিস্সা এটাকে চাওয়ার ব্যাপারে। সবচেয়ে বড় প্রশ্ন প্রফেসর আব্বাসী, যেটাতে আপনি যেটা বললেন সিবিএস কনফিডেন্স বিল্ডিং, সিবিএমস কনফিডেন্স বিল্ডিং মেজার, সেই কনফিডেন্স কোথাও গিয়ে আরেকটু তৈরি হতে পারে দুটি দেশের মধ্যে যদি দুই সাইডের যদি প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যি ভারতবর্ষে আসেন ব্রিক্স সামিটে, তাকে যে আহ্বান করা হয়েছে, তাকে যে ইনভাইট করা হয়েছে ভারতের পক্ষ থেকে অ্যাজ বিমস্টেক চেয়ার, তিনি যদি সেই আমন্ত্রণ গ্রহণ করে আসেন, তাহলে কোথাও গিয়ে দুই দেশের সম্পর্কের মধ্যে এই যে আপনি যেটা বললেন ট্রাস্ট ডেফিসিট, ভারতবর্ষের ট্রাস্ট ডেফিসিট পারহ্যাপস অন দ্য বিএনপি রেজিম। কারণ আমি ভারতীয় পক্ষে বিভিন্ন যারা এই বিষয়টাকে বাংলাদেশ অবজারভার রয়েছে তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন ভারত সরকারের দল যে দলই থাক না কেন, সেটা ভারতবর্ষ হোক বা বাংলাদেশ, সরকারের পলিসি তো একই রকমভাবে এগোতে থাকে। কোথাও গিয়ে ভারতের কিছু কনসার্নস ছিল এবং সেই কনসার্নগুলোকে বিএনপি রেজিম লাস্ট টাইম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন সেটাকে অ্যাড্রেস করেননি, তাই সেখানে একটা ট্রাস্ট ডেফিসিট রয়েছে। এবং তার ফলে আজ যখন বিএনপি ক্ষমতায় নতুন করে এসেছে এবং বিএনপি যেটা আপনি বলছেন মনে হয় যে ভারত অনেক বেশি আওয়ামী লীগ ঘনিষ্ঠ, এই ইমেজটা ভারতবর্ষের রয়েছে বাংলাদেশে এবং তার ফলে একটি ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে। সুতরাং কোথাও গিয়ে যদি তারেক সাহেব এবারে আসেন ভারতবর্ষে, এর আগে যেটা বললাম যে লং স্ট্যান্ডিং যে রীতি ছিল যে প্রধানমন্ত্রী হওয়ার পরেই প্রথম ভারত সফর করতেন এর আগের বাংলাদেশের প্রধানমন্ত্রীরা, এটা কোনো প্রোটোকল নয়, এটি একটি রীতি, এটা হয়ে এসেছিল। কিন্তু সেই রীতি থেকে কিছুটা হলো বিচ্যুত হয়ে এবার তিনি মালয়েশিয়া এবং পরবর্তীকালে চায়না গেছেন, যেটা আপনি বললেন। সুতরাং এবারে যদি তিনি ভারতবর্ষে আসেন হয়তো একটা অন্য মেসেজ আসবে এবং কনফিডেন্স বিল্ডিং মেজার হিসাবে সেটা দেখা হতে পারে। প্রশ্ন সেটাই, একেবারে সময় সংক্ষিপ্ত শেষ প্রশ্ন, আপনার কাছে কি খবর রয়েছে, আপনি ঢাকায় থেকে কি জানতে পারলেন? প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কি আসবেন বা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এই সফরে ব্রিক্স সামিটে? সবচেয়ে ভালো এটা উত্তর দিতে পারবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে। কিন্তু এতটুকু আমি আপনাকে বলতে পারি যে উনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে ভারত বাংলাদেশের সম্পর্কটা এখানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ হলে দুই দেশের জন্য এটা উপকার হবে।